স্টেশন মাস্টার তাঁর লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন। তারপর থেমে থেমে বললেন, ওলাইতলার বাগান বাড়ি? আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন? যাচ্ছি বই কি, কিন্তু কেন? মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন, তার একজন ম্যানেজার দরকার। 300 টাকা মাইনে, তাই নয় কি? তারাও একই কথা বলেছিল। কারা? আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল, গত 8 সপ্তাহে 8 জন লোক এই স্টেশনে নেমে ওলাইতলার বাগান বাড়িতে গেছে, কিন্তু তারা কেউ আর এ পথে ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর এই পথে ফেরেনি। তার মানে? মানে টানে জানি না, প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক শনিবারেই, ঠিক সন্ধ্যা 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন! জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজারের দরকার? আমার মনটা কেমন ছাঁক করে উঠল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই জমিদার বাবুকে আপনি চেনেন? তবে তার নাম শুনেছি। অল্পদিন হলো এখানে এসে ওই পুরো বাগান বাড়িখানা কিনে বসবাস করছেন। তার সম্বন্ধে নানা কানাঘুষো শোনা যায়। আজ পর্যন্ত গাঁয়ের কেউ তাকে দেখেনি। দিনের বেলা ওই বাগান বাড়িখানা পুরো বাড়ির মতো পড়ে থাকে, কেবল রাত্রেই তার ঘরে ঘরে আলো জ্বলে, লোকজনকেও দেখা যায় না। ও বাড়ির সবই অদ্ভুত। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার উপর মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলাম বৃষ্টি আসতে দেরি নেই। সঙ্গে আমার শখের রোপার। ওলাইতলার বাগানবাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম করলাম। স্টেশন মাস্টারের কথায় কান দেবার দরকার নেই, লোকটার মাথায় বোধহয় ছিট আছে। স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই, তাহলে নিতান্তই যাবেন? এইরকমই তো মনে করছি। তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন। ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা কবরস্থান আছে। আগে সেখানে খ্রিস্টানদের গোড় দেওয়া হতো। গোরস্থানটার ভারী বদনাম। সন্ধ্যার পর কেউ ওদিকে যেতে চায় না। আমি আর থাকতে পারলাম না, বললাম, মশাই, মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন। আমি কাপুরুষ নই, দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকে যেমন ভাবে তাকায়, সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসলেন, কিন্তু মুখে আর কিছু বললেন না। দামোদর নদীর ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান আর প্রকাণ্ড বাড়ি। মাইল খানেক পথ চলার পর যখন তার ফটকের সামনে গিয়ে দাঁড়ালাম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারোয়ানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভেতরে গিয়ে ঢুকলাম। আমার হাতে ছিল একটা টর্চ, তারই আলোয় যতটা পারা যায় দেখতে দেখতে এগুতে লাগলাম। অনেক কালের পুরানো বাগান, এবং তার অবস্থা এখন এমনই যে তাকে বাগান না বলে জঙ্গলই বলা উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম পানায় তার জলই নজরে পড়ে না। ঘাটগুলোরও ভগ্ন দশা, বাড়িখানার অবস্থাও তথই বচ। ভাঙা জানলা, ভাঙা থাম, চুন বালি সব খসে পড়েছে। যে জমিদার 300 টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন, এইখানে তার বাস। মনে খটকা লাগলো। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোথাও জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলাম, বাড়িতে কেউ আছেন? সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভিতরে ঢুকলাম। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল, দেওয়ালে দেওয়ালে কালি ঝুল, মেঝেতে 1 ইঞ্চি পুরু ধুলো, একটা ময়লা রং ওঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একটা চেয়ারের ওপর বসে আছে। তার বুকের সব কটি পাঁজরা গোনা যায়। বুড়ো কথা কইলে ঠিক যেন হাড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বেরোলো। সে বলল,
আপনি কাকে চান? জমিদার কৃতান্ত বাবুকে। ও নাম আমারই। আপনার কি দরকার? আপনি একজন ম্যানেজার রাখতে চান, তাই। বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কৃতান্তবাবুর কাছে গিয়েই আমার রোভার হঠাৎ গড় করে গর্জে উঠল। কৃতান্তবাবু ক্রুদ্ধস্বরে বললেন, ও কি, সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে না কি? রোভারকে এক ধমক দিলাম। রোভার! সে গর্জন বন্ধ করলো বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্তবাবুর দিকে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন, ওসব কুকুর টুকুর এখানে চলবে না, ওকে এখনই তাড়িয়ে দিন। ওকে তাড়ালেও ও যাবে না। রোভার আমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, রাত্রেও আমার সঙ্গেই ঘুমায়। কি বিপদ, রাত্রে ওই বেটা আপনার সঙ্গে ঘুমোয়? বলে কৃতান্তবাবু চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমোবে শুনে কৃতান্তবাবুর এতটা দুশ্চিন্তার কারণ ঠিক বুঝতে পারলাম না। খানিকক্ষণ পর কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি। সেজন্য আপনার ব্যস্ত হবার দরকার নেই, আমি যে জন্য এসেছি সেই কথাই হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা কাল সকালেই হবে। এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন। খানিক পর তিনি ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পেছন পেছন অগ্রসর হলাম। বাড়ির সর্বত্রই ভগ্ন দশা, ধুলো আর জঞ্জালের স্তূপ, চামচিকে আর বাদুড়ের আনাগোনা। একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। একটা ছোট্ট ঘরে গিয়ে ঢুকলাম। একপাশে ছোট একখানা চৌকি, তার উপর বিছানা পাতা, আর একপাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃতান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, না হলে সব খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাবে। নানা কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎই মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টে আমার দিকেই চেয়ে আছেন, আর তার কোটরাগত দুই চক্ষুর ভিতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে অমন জ্বলতে পারে আমি জানতাম না, ভয়ানক। কৃতান্তবাবু বললেন, আজ তাহলে আসি, আপনি শুয়ে পড়ুন। চলে যেতে যেতে দাঁড়িয়ে পড়ে বললেন, আর দেখুন, রাত্রে এ ঘরের জানলাগুলো যেন খুলবেন না, কিন্তু বৃষ্টি হচ্ছে, তার উপর। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। আমি বললাম, থামলেন কেন? কি বলছিলেন বলুন না। কৃতান্তবাবু বললেন, ও ঘরের জানলা খুললে গোরস্থান দেখা যায়। তা দেখা গেলেই বা? সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গন্ডগোল শুনতে পাবেন, রাত্রে মানুষ যা দেখতে বা শুনতে চায় না। ও হ্যাঁ, আর একটা কথা, আপনার ওই বিশ্রী কুকুরটিকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাত্রে ও যে বিছানায় গিয়ে উঠবে, এটা আমি পছন্দ করি না, বুঝলেন? রাত্রে রোভার আমার বিছানায় আমার সাথেই শুয়েছিল। কৃতান্তবাবুর শেষ ইচ্ছা আমি পূর্ণ করিনি। অনেক রাত্রে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। কে যেন আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতো শক্ত হাত আমার গলার উপর ক্রমেই বেশ জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় যায়, আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপরই ঝড়ময় খুব একটা ছটাপটি ও হুড়োহুড়ি শব্দ, কিন্তু তখন সেদিকে মন দেবার মতো সময় আমার ছিল না। গলা টিপুনির যন্ত্রণায় তখনও আমি ছটফট করছি। অনেক পরে যখন যন্ত্রণাটা একটু কমলো, তখন ঘর স্তব্ধ, কোনো হুটোপুটির আওয়াজ নেই। বিছানা থেকে উঠলাম আমি। আলোটা নিভে গিয়েছিল, আবার জ্বাললাম। টের পেলাম যে আমায় আক্রমণ করেছিল সেও নেই ঘরে, বিছানায় রোভারও নেই।
রোভার, রোভার বলে অনেকক্ষণ ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভিতর দিকে তাকিয়ে দেখলাম অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতো আমার ঘাড়ের উপর লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হয়ে আছে। চট করে দরজাটা আবার বন্ধ করে দিলাম। ঘরের এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু যে আমায় আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে আমার ঘরে এসেছিল? এদিক ওদিক তাকিয়ে ঘরের ভেতর আর একটা দরজা দেখতে পেলাম। ঠেলতেই সেটা খুলে গেল এবং বিষম দুর্গন্ধ এসে আমায় যেন আচ্ছন্ন করে দিল। হ্যারিকেনটা তুলে ভালো করে দেখলাম, সে কি ভীষণ দৃশ্য! ঘরের মেঝেতে রাশি রাশি হাড়গোড়, মড়ার মাথার খুলি, একদিকে একটা কাঁচা মড়ার মুন্ড মাটির ওপর পড়ে হাঁ করে তাকিয়ে আছে। দুম করে দরজাটা আবার বন্ধ করে দিলাম। আমি কি তাহলে কোনো পিশাচের পাল্লা এসে পড়েছি? আর দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলাম। বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে, চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৌ বৌ করে ঝোড়ো হাওয়া বইছে। আর বিদ্যুতের আলোয় বেশ দেখা গেল সামনে তাল গাছতলায় দাঁড়িয়ে লিকলিকে চেহারার একটা ছেলে বেয়াড়া গলায় গান গেয়ে নাচছে। হঠাৎ ভয়ানক কড়কড়াট শব্দে বিদ্যুৎ চমকালো, গানও থেমে গেল। তারপর তালতলায় ছেলেটাকেও আর দেখা গেল না। কিন্তু ঝোড়ো হাওয়ায় চারিদিকে সেই অন্ধকার আর দুর্যোগের মধ্যে নানা রকম ভয়ানক আওয়াজ কানে আসতে লাগলো। কখনো মনে হয় একদল আঁতুড়ের শিশু ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে কোথাও। মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আজ কি এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্যদানও এসে জড়ো হয়েছে, নাকি ভয়ে আমারই মাথাটা খারাপ হয়ে গিয়েছে? যা দেখছি শুনছি সমস্তই কি অলীক কল্পনা? হ্যাঁ, ও আবার কে? ঘরের দরজা কে ঠেলছে? আতঙ্কে আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। আবার কে যেন দরজা ঠেললো। আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপরেই আবার দরজায় ঘন ঘন ধাক্কা, আর সাথে সাথে রোভারের ঘেউ ঘেউ। বাঁচলাম যেন। এই যে আমার রোভারের ডাক। ছুটে গিয়ে দরজা খুলে দিতেই এই নির্বান্ধব ভুতুড়ে পুরীতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এ পৃথিবীতে আমার আর কেউ নেই। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। কি, ওর মুখময় রক্ত কেন? অবাক হয়ে ভাবছি। এমন সময় বাইরের বাগান থেকে অনেকগুলো লোকের গলা পেলাম। জানলার ধারে গিয়ে দেখি লণ্ঠন নিয়ে কিছু লোক বাড়ির দিকেই আসছে। তাদের পোশাক দেখেই বুঝলাম তারা পুলিশের লোক। এবং সেই ভিড়ের ভেতর স্টেশন মাস্টারকেও দেখতে পেলাম যখন, তখন আর বুঝতে বাকি রইল না যে থানায় খবর উনিই দিয়েছিলেন। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লাম। ভিড় ঠেলে এগিয়ে দেখি জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো আর লিগলিকে হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় পড়ে আছে। আর চোখ দুটো কপালে উঠেছে, এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই। কৃতান্তবাবুর গলদেশে মস্ত একটা গর্ত, এবং তার ভিতর থেকে তখনও রক্ত ঝরে চলেছে। এতক্ষণে বুঝলাম রোভারের মুখে ও কার রক্ত লেগে আছে। তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল, তারপর রোভার তার টুটি কামড়ে ধরে এ যাত্রার মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার দুই চোখ বিস্ফারিত করে বলছেন, এ কি অসম্ভব কাণ্ড! মানে আপনি কি বলছেন? স্টেশন মাস্টার ভালো করে কৃতান্ত চৌধুরীর মুখের উপর ঝুঁকে পড়ে তার মুখখানা দেখে বললেন, না, কোনো সন্দেহই নেই, এ হচ্ছে এই গাঁয়ের ভুবন বসুর লাশ। ঠিক 2.5 মাস আগে ভুবনবাবু কলেরায় মারা গিয়েছেন, কিন্তু তার দেহ দাহ করা যায়নি, কারণ তার লাশ কোথায় গায়েব হয়ে গিয়েছিল।